আশা করি সবাই ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় হচ্ছে ঘন ঘন বিপ্লবের দেশ বাংলাদেশ। আমার আলাপের বিষয় হচ্ছে ঘন ঘন বিপ্লবের দেশ বাংলাদেশ। বাংলাদেশের যে সমস্ত ঘন ঘন বিপ্লব দেখা যায়, বিপ্লবী প্রচার হয় এবং আমরা সবাই জানি এগুলো বিপ্লব। আসলে বিপ্লব বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে কি, একটা দল বা গোষ্ঠী যখন ক্ষমতায় আসে, পূর্বতন দলের বা পূর্বতন সমাজ ব্যবস্থার বিধিবিধান আরও যদি পিছিয়ে যায়, অর্থাৎ অতীতের সমস্ত বিধিবিধান, সংবিধান, কৃষ্টি, কালচার, অর্থনৈতিক, উৎপাদন ব্যবস্থা একটা উল্লেখন, সমস্তটাকে উচ্ছেদ করে দিয়া নূতন সংবিধান, নূতন উৎপাদন ব্যবস্থা, প্রগতিশীল সব কিছু একটা পরিবর্তন হলে ওইটাকে বিপ্লব বলা হয়। আর আমরা ঘন ঘন যে বিপ্লব দেখেছি, ৭১-এর স্বাধীনতা বিপ্লব, ১৫ই আগস্ট শেখ সাহেবের পরিবারের হত্যার বিপ্লব, ১৪ই আগস্ট ওই যে গ্রেনেড হামলার বিপ্লব, সর্বশেষ জুলাই বিপ্লব, এবং সামনে আরও বিপ্লবের ঘণ্টা বাজিতেছে। এসব বিপ্লব কোন দরকারে এবং এইসব বিপ্লবের উদ্দেশ্য কি, যা আমি বিপ্লব সম্পর্কে যে ধারণা দিলাম, রুশ বিপ্লব, ফ্রান্স বিপ্লব, চীন বিপ্লব, ভিয়েতনাম বিপ্লব, সোভিয়েতদের বিপ্লব, এগুলো হচ্ছে কি অতীতের রাজতন্ত্র, অতীতের সমস্ত সামন্তবাদ ব্যবস্থা, তার কৃষ্টি, কালচার, উৎপাদন ব্যবস্থাকে উচ্ছেদ করে দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিপ্লব মানে যাত্রা, এসব বিপ্লব। বাংলাদেশে কি বিপ্লব হলো? পাকিস্তানিদেরকে তাড়িয়ে দেওয়া হলো এবং যেই চেয়ার টেবিল, যেই অফিস ছিল, সেখানে একটা নূতন দল এলো, আওয়ামী লীগ এলো, এবং সৃষ্টি হলো কি বাংলাদেশে একটা নব্য আমলা শ্রেণী, নব্য সব কিছু নব্য, অর্থাৎ যে শূন্যতা হলো, একটা দেশ হলে একটা শূন্যতা হয়। সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিডিআর, সরকারি কর্মকর্তা, এগুলোর নূতনভাবে এলো। এবং পাকিস্তানের সমাজ যে দুঃশাসন ছিল, যে যারা ক্ষমতায় এলো তারা যেই অফিসটা ব্যবহার করলো ওটা পাকিস্তানিরা ব্যবহার করে গেছে। এবং কি হলো, নূতন শোষক শ্রেণী, সব নূতন যাত্রা যারা এলো, এরা আর ওই পাকিস্তানের শোষণ, নিপীড়ন, জুলুম, অবিচার ইত্যাদি পুরা দমে থেকে গেল। আমরা স্বাধীনতা পেলাম। হ্যাঁ, একেবারে যে কিছু হয় নাই সে কথা আমি বলবো না, কিন্তু যেটা হওয়ার দরকার ছিল, অর্থাৎ ডেমোক্রেসি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা কিন্তু আমাদের ভাগ্যে হলো না। স্বজাতি বাঙালি জাতি, বিভিন্ন দেশের যে জাতিরা একটা রাষ্ট্র গঠন করে, এটা ৭১-এ একটা বাঙালি জাতির চেতনার প্রতিফলন হলো, অর্থাৎ তারা একটা রাষ্ট্র পেল, কিন্তু সার্বভৌমত্ব এবং ডেমোক্রেসি এটা রয়ে গেল প্রভু শক্তির হাতে, রাশিয়া, ভারতের হাতে রয়ে গেল। এবং যেই সরকারটা এলো, আওয়ামী লীগ, এটা স্বাধীনতা পরবর্তীতে অনেক ঘাটতি থাকে, অনেক সমস্যা থাকে, এবং বহিঃশক্তির সহযোগিতা নিয়ে স্বাধীনতা বা বিভিন্ন আন্দোলন কোনো সাপোর্ট লাগে, বন্ধু লাগে। তা আমাদের যে বন্ধু ভারত, রাশিয়া, আমাদের যে বন্ধু, তারা আমাদের কি দিল?
আমাদের গণতান্ত্রিকামী শক্তি এটাকে ধ্বংস করার জন্য তারা একটা নূতন বাহিনী দিল, রক্ষী বাহিনী দিল। এভাবে আওয়ামী লীগ নয়, জিয়াউর রহমানও ডেল্টা ফোর্স দিল এবং র্যাব বাহিনী করলো। এই যে পরম্পর বিপ্লবীরা বিভিন্ন নিয়মবিধি পালন করলো, তাহলে স্বাধীন বলতে যেটা বোঝা যায় এটা কোথায় গেল? কাজী ঘন ঘন বিপ্লবের দেশ বাংলাদেশ, এই যে এতে একটা স্বার্থান্বেষী মহল, একটা দল উপকৃত হয়েছে, ডেমোক্রেসি তারা পেয়েছে, সুখ শান্তি তাদের ঘরে হয়েছে। জাতির এখানে কি হলো? জাতি এখানে কি পেল? এটা বড় প্রশ্ন থেকে যায়। কাজে এই যে বিপ্লবগুলো ঘটছে, যখন তখন যার ইচ্ছা, অর্থাৎ পরাশক্তি সাম্রাজ্যবাদের ইচ্ছা, যখন যাকে দিয়ে অসুবিধা হয় তখন তাকে চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে ফেলে, যখন তখন বিপ্লব ঘটিয়ে ফেলে। আর যখন তখন বিপ্লব ঘটাতে পারে কি জন্য? দেশে প্রচুর অভাব, প্রচুর অনটন, শোষণ নিপীড়ন থাকে, জনগণ অতিষ্ঠ হয়ে যায়, জনগণ ক্ষুব্ধ হয়ে যায়, বিক্ষুব্ধ হয়ে যায়। এই বিক্ষোভের সুযোগ নিয়ে এই সাম্রাজ্যবাদীরা তার দেশীয় দালাল এজেন্টদের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে ফেলে। এই যে পরাশক্তির ইন্ধনে যে বিপ্লবটা হতেছে, বারবার হতেছে, এর শেষ কোথায়? এর কোনো শেষ নাই। আমাদের এই জাতির একটা অতীত আছে। এই জাতির শাসন করছে কারা? পরাশক্তি, আফগানরা, মোগলরা, ইংরেজরা, ইউরোপেররা, এরা এরা শাসকরা, এরা সবাই ছিল এ দেশকে ডাকাতি করতে এসছে। মোগল দস্যুরা, ইংরেজ দস্যুরা এবং কিছু ধর্মের নামে কিছু লোক এসছে, তারা এদেশের ধর্ম রেখে গেছে, ধর্ম দিয়ে গেছে। তাদের কথাটা এখানে খুব জোরালো বলতে চাচ্ছি না, এটা একটা বিতর্কিত বিষয়। তারা ধর্ম দিয়ে গেছে, কিন্তু ধর্ম দিতে এসে তারা তো না খেয়ে থাকে নাই, তারা খেয়েছে, তারা কিছু নিয়েওছে, ধর্ম দিয়ে গেছে। কাজী বাংলাদেশের ইতিহাস বহিঃশক্তির শাসনের ইতিহাস, বহিঃশক্তির ডাকাতদের ইতিহাস, এটার কোনো ইতিহাস নাই। ভারতবর্ষের দক্ষিণাংশ আমাদের কোনো জাতির কোনো ইতিহাস নাই। যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা পরাশক্তি যে ইতিহাস রেখে গেছে, সেটি আমাদের ইতিহাস। এবং দেখবেন থেমে গিয়েছিল এবং সেখান থেকে আবার শুরু করছে। যেখানে থেমে গেছে সেখান থেকে শুরু করছে। আমাদের দেশে যে সমস্ত বহিঃশক্তিরা এসছে, দেখবেন এই বাঙালি জাতির মতদর্শর ভিন্নতা আছে। এর গায়ের রং সাদা কালো, অর্থাৎ যেসব বহিঃশক্তির দস্যুরা এখানে এসছে তাদের সংস্পর্শে এদেশের মানুষ জন্ম হয়েছে। কেউ এদেশে খণ্ডকালীন বিয়ে করেছে, কেউ বিয়ে না করে এদেশের নারীদের রেপ করেছে, যার কারণে বাঙালি জাতির গায়ের রং সাদা কালো। এবং পৃথিবীর একমাত্র আফ্রিকাতে ইংরেজ যায় নেই, আফ্রিকান লোকরা পিওর, সব কালো, শ্বেতাঙ্গরা সব সাদা। বাংলাদেশে কেন মানুষ এই সাদা কালো? এর পেছনে রয়ে গেছে বহিঃশক্তির শাসকরা এদেশের নারীদেরকে ব্যবহার করেছে, খণ্ডকালীন বিয়ে করেছে। এসব কারণে আমাদের বাঙালি জাতির গায়ের রং এরকম। এবং স্বভাবেও বিচিত্রতা আছে। বাংলাদেশের মানুষের আকৃতি এবং স্বভাব যদি বিচার করা হয়, তাহলে এখানে কোনো মনুষ্যত্বর খোঁজ পাবেন না। এদেশে ডাকাতি হয়, এদেশে স্কুল শিক্ষকরা ছাত্রীদের সাথে প্রেম করে, এদেশের স্কুল শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকরা
শিশুদের ধর্ষণ করে, এবং বহু কেস আছে একদম ভার্সিটি লেভেল, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সব জায়গায় দেখা যায় শিক্ষকদের দ্বারা নারী ধর্ষণ। এই যে বিচিত্র বিচিত্র যে মতদর্শ, এটা এলো থেকে, এটার কারণ বহিঃশক্তির শাসন এবং বিদেশিদের বিধি নিয়ম এখানে চালু ছিল, এবং তাদের ইচ্ছা ছিল এদেশ থেকে কোনোদিন যাবে না। সেভাবেই তাদের কার্যকলাপের ঢংটা সেভাবে ছিল। এবং ইংরেজরা বা মোগলরা বা রাজা বাদশারা এখানে যে সমস্ত কাজ করেছে উন্নয়ন, সেটা হচ্ছে কি তাদের কাচারি, খাজনা আদায়ের কাচারি, তাদের বিলাসবহুল বাড়ি, অর্থাৎ যেখানে তারা অবস্থান করবে সেই বাড়িটা করছে মজবুত করে এবং দৃষ্টিনন্দন করে রাজবাড়িগুলো আর কি, বিদেশিদের রাজবাড়িগুলা। কিন্তু জনপদ, জনগণের শিক্ষা, জনগণের স্বাস্থ্য, এগুলো তাদের প্রোগ্রামে ছিল না, অর্থাৎ তারা তো বিদেশি। আর আমরা এদের দ্বারা শাসিত হয়ে আমাদের যে মতাদর্শটা সৃষ্টি হয়েছে, এটা বিচিত্র, না পশু না মানুষ। যেমন কি করে পারে মসজিদের ইমাম নারী ধর্ষণ করতে, কি করে পারে মহিলা মাদ্রাসার শিক্ষক নারী ধর্ষণ, কি করে পারে ভার্সিটির শিক্ষক ছাত্রীর সাথে প্রেম, এবং নামি দামি স্কুল কলেজের শিক্ষকদের নামে এ ধরনের অনেক মামলা ঝুলছে। এইগুলোর একটা মতাদর্শগত কারণ তো হচ্ছে, এখানে একটা নীতি নৈতিকতা সৃষ্টি হয়েছে স্বদেশী কোনো আন্দোলন না হওয়ার কারণে, নিজ দেশের কোনো শাসক শ্রেণীর দ্বারা শাসিত না হওয়ার কারণে। বিদেশিরা শাসন করছে বিদেশিদের স্বার্থে, তাদের স্বার্থ ছিল লুণ্ঠন করা, এদেশ থেকে সব কিছু কুড়িয়ে নেওয়া। এবং ভারতবর্ষে পৃথিবীর সবচেয়ে ভারতবর্ষের রূপা ছিল বেশি, রৌপ্য। এদেশের মহিলারা একটা মহিলার গায়ে 20 থেকে 25 কেজি রৌপ্য অলঙ্কার ছিল, পায়ে মল ছিল, মাজায় বাজু ছিল, হাতে মাজায় মল ছিল, বিছা ছিল, হাতে মল ছিল, গলায় হাসলা ছিল। এই যে এত রূপা স্বর্ণ এরা লুট করতে এসছে, বিদেশি এই ইউরোপিয়ান ডাকাতরা, ব্রিটিশ ডাকাতরা, মোগল ডাকাতরা এগুলো লুট করে নিয়ে গেছে। কাজী এটা একটা নাতিশীতোষ্ণ অঞ্চল, বাংলাদেশ বা এশিয়া একটা নাতিশীতোষ্ণ অঞ্চল। এদেশের মন মানসিকতা সহজ সরল, এবং এদেশের কোনো জাতীয় চেতনা সম্পন্ন কোনো নেতা ছিল না। দু একটা থাকলেও ইংরেজরা তাদেরকে মেরে ফেলছে, মোগলরা তাদেরকে মেরে ফেলছে। কাজী এদেশের স্বদেশ চিন্তা বা স্বদেশের ভাগ্য কোনো সময় স্বদেশী কোনো রাজনৈতিক দলের হাতে ছিল না, সবসময় ছিল বিদেশিদের হাতে। এত ঘন ঘন বিপ্লব, বিশেষ করে জুলাই বিপ্লবটা আশ্চর্যের ব্যাপার। জুলাই বিপ্লবে একটা ক্ষোভ ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের অর্থ এই নয় যে বিপ্লব করে তাকে হটিয়ে দিতে হবে, যা হোক তাকে তাড়িয়ে দেওয়া হলো। আওয়ামী লীগ তাড়ানো মানে ভারতীয় আধিপত্যবাদের এদেশ থেকে চলে গেল, এবং এই আওয়ামী লীগকে তাড়াতে গিয়া একটা নব্য শ্রেণীর সৃষ্টি হলো, ছাত্র যুবক। এবং ছাত্র যুবকরা হুবহুব রাজনীতিতে এলো, রাস্তাঘাটে, মিটিংয়ে, মিছিলে ছাত্র যুবক। ধারাবাহিকভাবে আমাদের যে বিদেশি যে এটা দালালি করার ক্যারেক্টারটা জন্ম নিচ্ছে, এটা ধারাবাহিক। এই প্রজন্মে এসেও ছাত্র যুবক বা ইয়ংদের ভিতরে রাজনীতি ঢুকেছে, এবং তাদের রাজনীতিটা দেশপ্রেমও না, মানুষের উন্নয়ন প্রকল্পও না, সব কিছু তাদের নিজের স্বার্থ, নিজের উপার্জনের উদ্দেশ্যে। বর্তমান ছাত্রছাত্রী যারা আছে, ইয়ং যারা আছে, তারা আবার ধারাবাহিকভাবে, আমি যে সময়টার কথা বলছি সেটা মধ্যযুগের প্রথম এবং শেষের দিকের সময়ের কথাগুলো বলছি। সে যুগের নেতারা
যা করেছে, সেই মধ্যযুগীয় কৃষ্টি কালচারটা সাংস্কৃতিকরা এখন আরও শক্তিশালী হয়েছে। যুবক যুবতীরা, বালক বালিকারা কি না করেছে, লুটপাট, টেন্ডারবাজি এবং পরাজিত শক্তির বাড়িতে আক্রমণ করা এবং পরাজিতদের গলায় জুতার মালা দেওয়ার থেকে শুরু করে এখনও কাজ করে নাই, যা কোনো পশুও করে না। কাজে এই যে নীতি নৈতিকতা, এই যে আমাদের মতাদর্শ, যে সমস্যাগুলো আমি আলাপ করছি, এগুলো তো আসমান থেকে আসে নাই। এগুলো পরাশক্তির দ্বারা শাসিত হলে যেই মতাদর্শ হয়, যেই ব্যক্তির স্বার্থ সৃষ্টি হয়, তারই একটা ফল। এখন যে সমস্ত সমস্যা আমরা ফেস করছি, আমাদের সামনের দিকটা বলতে কি বলবো, পুরা জাতির উপরে চেপে আছে পরাশক্তিরা এবং স্থানীয় তাদের দালালরা। এবং বাংলাদেশে সরকারি বুদ্ধিজীবী, সরকারি মানবতাবাদী, সব সরকারি। আপনারা অনেকেই জানেন এদেশের যে সমস্ত মানবতাবাদী আছে বা আমলা মুৎসদ্দি বুর্জু আছে, এরা সব সরকারি। এদের দেশাত্মবোধ, জাতীয়তাবোধ কিছুই নাই। আর এটা শুরু তো আজকে নয়, এর ইতিহাস হচ্ছে সেই ইংরাজ, সেই ব্রিটিশদের দালালির থেকে আজও পর্যন্ত যেটা চলছে। শুধু পার্থক্য আছে একটা, যে ইংরেজ নাই, এটা হলো পার্থক্য, কিন্তু হুবহু একই দালালির চরিত্রটা বিদ্যমান। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে কি করতে হবে? 1000 বছরের যেই সমস্যার কথা আমি উল্লেখ করলাম, এটা তো চিরস্থায়ী এবং শাশ্বত নয়। এর সমাধান প্রগতিশীল রাজনীতি, কমিউনিস্ট পার্টি, দুনিয়ার মজদুর, অর্থাৎ সম্মানিত ওয়ার্কার্স ক্লাসের দায়িত্ব। একটা দেশের জাতীয় সমস্যা যখন এইভাবে এসে যায়, তখন জাতির করণীয় থাকে ওই দেশের কমিউনিস্ট পার্টি বা ওই দেশের উৎপাদক শ্রেণী, অর্থাৎ সম্মানিত শ্রমিক শ্রেণীর দায়িত্ব থাকে। এই সাম্রাজ্যবাদী যুগে অন্য কোনো শ্রেণীর পক্ষে এই মহান দায়িত্ব পালন করা সম্ভব নয়। কাজেই বিপ্লব ঘটেছে অনেক, কোনো বিপ্লবের সারে কোনো পরিবর্তন হয় নাই, অবয়বে পরিবর্তন হয়েছে, শোষকদের পরিবর্তন হয়েছে। একই ধারাবাহিক শোষণ নির্ভরণ থেকেছে, ধারাবাহিকভাবে বিদেশি যে দালালও রয়ে গেছে। এখন স্বাধীন হওয়া অর্থাৎ মুক্ত হওয়া, রাজনৈতিক মুক্ত একমাত্র ওয়ার্কার্স ক্লাস পারবে, কমিউনিস্ট পার্টি পারবে। সে পারবে কিভাবে? ক্ষমতাসীন অতীতকালের এ সমস্ত পরাশক্তির ধারাবাহিক এজেন্টদের উচ্ছেদ করে দিয়ে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এলে তখন ওটা বিপ্লব, যে অতীতের উৎপাদন ব্যবস্থা, অতীতের শিক্ষা ব্যবস্থা, অতীতের রাজনৈতিক ব্যবস্থা, সামন্তবাদী ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, দালালি ব্যবস্থা, এই ব্যবস্থা এবং ওর সাথে সৃষ্টি হয়েছে সংবিধানে। সেই মূল সংবিধানটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া, অর্থাৎ অতীতটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে নূতন ফাউন্ডেশন, অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থার যাত্রা করা। এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে অতীত ধ্যান ধারণা এখান থেকে শুকিয়ে মরতে থাকবে। অতীতের বহুকালের, 1000 বছর, 100 বছরের যে মানুষের মতাদর্শ, মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভ্যাস,
কমিউনিস্ট ব্যবস্থায়, বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থায় এখানে এইগুলা মরতে শুরু করবে, এগুলো আর টিকে থাকতে পারবে না। কাজেই পৃথিবীর জন্য বা বাংলাদেশের জন্য এই মুহূর্তে দরকার কমিউনিস্ট পার্টি, তাছাড়া এটা সম্ভব না। ধারাবাহিকভাবে দুঃখজনক যে আমরা কোনো বাঙালি জাতীয় নেতা পাইনি। ধারাবাহিকভাবে বাঙালি তার নিজের কোনো দল সৃষ্টি করতে পারে নাই। সবসময় কোনো না কোনো পরাশক্তির মদতে এবং পরাশক্তির সাথে নতজানু চুক্তি, অর্থনৈতিক রাজনৈতিক চুক্তি করতে হয়েছে। তা না হলে আমরা ক্ষমতায় আসতে পারি না, আসা সম্ভব না। এখন এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। পরাশক্তির সাথে বা আধুনিক কালে কোনো বিপ্লব ঘটাতে গেলে বন্ধু লাগে, প্রতিবেশী হোক বা দেশের ভিতরে যে সমস্ত শ্রেণী আছে তাদের সহযোগিতা লাগে। কাজে বাঙালি জাতি যখন ক্ষুব্ধ হয়, বাঙালি জাতির খুব 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 কষ্ট প্রচণ্ড আছে, এইটাকে ব্যবহার করে তাদের স্বার্থে সংবিধান তৈরি করা, বিদেশিদের স্বার্থে নয়। ঐক্যবদ্ধ জাতির সামনে বিদেশি শক্তি কিছুই না। এবং যে সমস্ত অস্ত্র কামানের ভয় দেখিয়ে যারা কথা বলে, কামান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অস্ত্রের জোরে যারা কথা বলে, অস্ত্র মেইন থিং না, মেইন থিং হচ্ছে ম্যান পাওয়ার, মানুষ। আমাদের সেই মানুষ আছে, আমাদের সেই মানুষের স্বার্থে বিপ্লব ঘটিয়ে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি আনতে হবে। অনেক সমস্যার কথা এখানে বলা হয়, বলেছি কিন্তু সমাধান হচ্ছে না। এর একমাত্র কারণ আমরা এখনো জাতীয় চরিত্রের লোকের অভাব। প্রতিদিন নূতন নূতন এই প্রজন্মের যে এনজি সৃষ্টি হচ্ছে, সব দালালদের হাতে সৃষ্টি। এবং দালালরা ক্ষমতায় আসতে পারছে এই সমস্ত যুবক যুবতীদের উপরে ভর করে, এবং যুবক যুবতীদেরকে ইউজ করে, এবং তাদের রক্ত ঝরিয়ে এদেশের শোষকরা, এদেশের কতিপয় ব্যক্তি ক্ষমতায় এসছে। তার ভিতরে উল্লেখযোগ্য ইউনূস সাহেব কি কোনোদিন দেখছেন কোন রাজনীতির মিটিংয়ে বক্তব্য দিতে? ইউনূস সাহেবের পরিচয় একজন সুদ ব্যবসায়ী। ইউনূস সাহেবের পরিস্থিতি বিভিন্ন দেশে সুদের ব্যবসা, এবং বাংলাদেশে কোনো বন্যা, কোনো দুর্যোগের সময় ইউনূস সাহেবকে আমরা কেউ দেখি নাই। ইউনূস সাহেবের দুর্নীতির কারণে ইউনূস সাহেব মামলায় পড়ে। এখন এই যে আওয়ামী লীগের উৎখাতের পিছনে অনেক চেষ্টা হয়েছে, কেউ পারে নাই। ইউনূস সাহেব এসে চট করে কোঠা আন্দোলনের নাম নিয়ে ছাত্র যুবক নিয়ে ভারতকে এখান থেকে উচ্ছেদ করে দিল, অর্থাৎ আওয়ামী লীগকে পালাতে বাধ্য করলো। ইউনূস সাহেবের এখানে কেরামতিটা কি? হ্যাঁ, ক্ষোভ ছিল, কিন্তু যারা এই বিপ্লব করেছে জুলাইয়ের, এরা জানতো না আজকের দিনটা কি হবে, এটা জানতো না। এবং ইউনূস সাহেব কী করলো? তার নিজের মামলা প্রত্যাহার করলো, নিজের সমস্ত বাণিজ্যের সুবিধাগুলো প্রত্যাহার করে নিল। নিজে কী করলো? এটা তো তার চ্যালেঞ্জ ছিল, প্রতিশোধবাদী চিন্তা। এখন আমি যে অতীতে যে দালালি চরিত্রের কথা বলছি, দালালি চরিত্র এমন, দালাল কখনো নিজের পরিবারের কথা ভাবে না, তার যে দালালি চরিত্র ওটাই তার কাছে প্রধান থাকে। এত বড় বাংলাদেশ, 20 কোটি লোকের বাংলাদেশ, এইটাকে সে ভাবলো না। সে ক্ষমতায় এসে তার প্রভুর সাম্রাজ্যবাদে আমেরিকার কাছে সেন্ট মার্টিন দিল, বন্দর দিল, এবং সব কিছু সে সেল দিয়ে গেছে। এটা সম্ভব হয়েছে কিসের জন্য? দালালি চরিত্র বড় কথা না, অর্থাৎ তার নিজের মান সম্মান ঠিক রাখার জন্য। মামলার থেকে সে তার জেল হয়েছিল, জেল যাতে খাটতে না হয়। কাজী একটা ব্যক্তি তার মান সম্মান বড় না, জাতির মান সম্মান বড়। কাজী আমার জাতিকে অপমানিত করলো, আমার জাতিকে বিক্রি করলো, আমার জাতির ঘাড়ে বিদেশি ডাকাতদেরকে বসিয়ে দিল। কাজী
দালালি ক্যারেক্টার যেটা আমাদের পেয়ে আসছি, এটা আমাদের ঐতিহাসিকভাবে আমরা এই দালালি ক্যারেক্টারটা পেয়ে আসছি। এখান থেকে বেরিয়ে আসার পথই হচ্ছে আপনার কমিউনিস্ট আন্দোলন বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। তো অনেক কথা বলা হলো, থ্যাংক ইউ। আবার কোনো এক পর্বে আলাপ হবে।